আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সুস্বাগতম। সেই সঙ্গে বাংলাদেশে এই সর্বপ্রথম ডিজিটাল অর্থাৎ পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। বইটির মধ্যে আছে কিউআর কোড, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উপরে তুমি দেখতে পারবে কিউআর কোড বিদ্যমান। যেই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মূলত তুমি সরাসরি আমাদের ভিডিওতে চলে আসবে এবং ওই সৃজনশীলটাতে কি কি তুমি বুঝতে পারোনি সে বিষয়টা কিন্তু তুমি খুব সুন্দরভাবে সাবলীলভাবে বুঝে ফেলতে পারবে। তার মানে একটি বই কিনলে একটি টিচার ফ্রি। দেখো, এইরকম বই বাংলাদেশে এই সর্বপ্রথম, ইজি কেমিস্ট্রি বা ইজি ফিজিক্স অথবা ইজি ম্যাথ। তাই আমরা দেরি না করে দ্রুত আমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা এই টেকনিক ইজি এডুকেশনের পেজ থেকে সরাসরি অর্ডার করে বইটিকে সংগ্রহ করে ফেলবো। আজকে মূলত আমরা আরও একটি সৃজনশীল সলভ করব। সো দেরি না করে চলো আমরা নতুন আরেকটি ভিডিওতে চলে যাই। দেখো, এখানে আমাদের একটা সৃজনশীল দেওয়া আছে যেটা আমরা আজকে সলভ করব। মূলত প্রশ্নটা আমরা একটু বুঝে নেই, তারপর আমরা আসলে গ হতে যাব। দেখো, এখানে বলা হয়েছে এ একটি যৌগ যার সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। তার মানে এটা একটা হচ্ছে অ্যালকাইন। এটা একটা কি ভাইয়া? অ্যালকাইন, কারণ এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের সাধারণ সংকেত। ওকে, তাহলে দেখো 3 কার্বন বিশিষ্ট, তাই এটার নাম হচ্ছে প্রোপাইন। দেখো CnH2n এটি একটি অ্যালকিনের সাধারণ সংকেত, তার মানে আমরা বুঝতে পারতেছি বি যৌগটা হচ্ছে একটা অ্যালকিন। ওকে, এরপরে দেখো যেহেতু COOH কার্যকরী মূলক আছে, তার মানে এটি একটি কি বলতো? অ্যাসিড। তাহলে দেখো এটি একটি কি? অ্যাসিড। ওকে, আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। চলো আমরা আসলে প্রশ্নটা গ পরে সলভ করব, তার আগে আমরা ক দেখে ফেলি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মোল কাকে বলে। মনে রাখবা, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে, মাথায় রাখো, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো বলতে আমরা কি বুঝি? দেখো 6.023 × 10⁻23। তার মানে মাথায় রাখবা, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 × 10⁻23টি অণু, আয়ন বা পরমাণু বিদ্যমান, তাকে আমরা কি বলবো বলতো? সেই পদার্থের মোল সংখ্যা বলবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। ক নম্বর প্রশ্নটা খুব ইজিলি বুঝতে পেরেছি। এখন আসো খ নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলছে। খ নম্বর হচ্ছে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? দেখো, আয়নিক যৌগ গঠনের শর্ত হচ্ছে, আয়নিক যৌগ গঠনের শর্ত কি বলতো? আয়নিক যৌগ গঠনের শর্ত হচ্ছে অবশ্যই একটি ধাতু থাকতে হবে এবং একটি অধাতু থাকতে হবে। যদি ধাতু এবং অধাতু একত্রে বন্ধন গঠন করে সেটা আয়নিক যৌগ হয়ে যায়। তার মানে ধাতু কি করে বলতো? ইলেকট্রন দান করে, দান করে কিসে হয়? ধনাত্মক আয়নে পরিণত হয়। অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তাহলে এখন তুমি লক্ষ্য করো, একটি যৌগের মধ্যে ধনাত্মক আয়ন বিদ্যমান, একটি যৌগের ঋণাত্মক আয়ন বিদ্যমান। যে সকল যৌগের মধ্যে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন বিদ্যমান থাকে, এদের বন্ধন গঠনটা অনেক শক্তিশালী হয়। আর বন্ধন গঠন শক্তিশালী হওয়া মানে আমরা যখন তাকে তাপ দিব তখন সেই বন্ধনগুলো ভাঙতে আমাদের কি বেশি শক্তির প্রয়োজন পড়বে। যার কারণে আয়নিক যতগুলো যৌগ আছে এদের কেলাসের যে শক্তিটা এটা অনেক বেশি হয়, তাই এদের বন্ধনগুলো ভাঙতে আমাদের কি হবে বলতো? অনেক বেশি শক্তির প্রয়োজন পড়বে। যার কারণে বেশি তাপমাত্রা দিয়ে তাদেরকে আমাদের গালাতে হবে, যার কারণে মূলত কি হয়? আয়নিক যৌগসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা বেড়ে যায়। যেমন আমরা যদি একটা উদাহরণ নেই, সোডিয়াম ক্লোরাইড, এটা একটা খাবার লবণ, আমরা যে লবণটা খাই সেইটা, এর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের মান কত বলতো? 801 ডিগ্রি সেলসিয়াস। তার গলনাঙ্কের মান হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তুমি যদি খাবার লবণটাকে 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে বলতো? লবণটা গলে যাবে। তার মানে দেখো, লবণ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু। দেখো আয়নিক যৌগের কিন্তু কি হয়? গলনাঙ্কের মানটা এই কারণে বেড়ে যায়। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। চলো গ নম্বর প্রশ্নটা আমরা একটু সলভ করি। গ নম্বর প্রশ্নে বলা আছে বি যৌগটি ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে ব্যাখ্যা করো। বি যৌগ কোনটা বলতো? বি যৌগটা হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন অর্থাৎ প্রোপিন। তাহলে দেখো ব্রোমিন দ্রবণকে কিভাবে বর্ণহীন করে, চলো আমরা একটু এটা সলভ করি। তাহলে দেখো গ নম্বর প্রশ্ন বলা আছে বি যৌগটা হচ্ছে কি বলতো? বি যৌগটা হচ্ছে CnH2n, যেখানে আমাদের বলে দেওয়া হয়েছে যে n ইকুয়াল কত বলতো? 3। তাহলে এখন লক্ষ্য করো, আমরা যদি দেখি C3H কি বলতো? 6। তার মানে এটাকে আমরা লিখতে পারি CH3 বন্ড CH কি বলতো? ডাবল বন্ড CH2। তাহলে দেখো এটার নাম হচ্ছে প্রোপিন। তাহলে প্রোপিন যে আমাদের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে ফেলে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। মাথায় রাখবা, যে সকল যৌগ মূলত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন মূলত কি করে বলতো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন লাল ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে একটি বর্ণহীন যৌগ তৈরি করে। যে বর্ণহীন যৌগ দেখে আমরা আসলে বুঝতে পারি
ওই যৌগটা আসলে কি ছিল? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে আমরা কি করব? একটি অ্যালকিনকে বা হচ্ছে প্রোপিনকে লাল ব্রোমিন সহযোগে বিক্রিয়া করব, অবশ্যই একটি নিষ্ক্রিয় দ্রাবকের উপস্থিতিতে অর্থাৎ CCl4 এর উপস্থিতিতে বিক্রিয়া করলে এখান থেকে আমরা একটা বর্ণহীন যৌগ পাবো, যেটা দেখে আমরা বুঝতে পারবো প্রোপিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর প্রোপিন অসম্পৃক্ত হওয়ার কারণেই মূলত কি হয়? এই যে ব্রোমিনের লাল বর্ণটাকে দূরীভূত করে। ওকে, চলো আমরা বিক্রিয়াটা দেখে ফেলি। তাহলে বিক্রিয়া হচ্ছে কি? তুমি যদি CH3 বন্ড হচ্ছে CH ডাবল বন্ড CH2, এটা কি করো বলো তো? ব্রোমিন সংযোজন করো। এই ব্রোমিনটা কোন বর্ণের বলো তো? লাল বর্ণের। তাহলে দেখো এখানে নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে আমরা কি নিলাম? CCl4। তাহলে দেখো এখান থেকে সহজ হিসাব, বন্ধন ছিল দুইটা, একটা বন্ধন ভাঙবো, দুইটা কার্বনে দুইটা ব্রোমিন যুক্ত করে দিব। তার মানে আমরা লিখতে পারি CH3 বন্ড CH বন্ড CH2। তাহলে দেখো এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। তাহলে দেখো যৌগটার নাম কি হয়ে যাবে? যদি আমরা নাম্বারিং করি, দেখো মনে করো, মাথায় রাখবা যেদিক থেকে শাখা আগে পাওয়া যাবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। এটা তাহলে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। এদিক থেকে কেন যেতে পারবো না? কারণ 1 নাম্বার 2 নাম্বার কার্বনে গিয়ে শাখা পাচ্ছি, বাট এখানে কিন্তু আমি 1 নাম্বার কার্বনেই শাখা পাচ্ছি। যেদিক থেকে শাখা আগে থাকবে সেদিক থেকে আমাদের কার্বনের নাম্বারিংটা করতে হয়। তাহলে যৌগটার নাম কি? 1 নাম্বার কার্বনে একটি ব্রোমিন, 2 নাম্বার কার্বনে একটি ব্রোমিন। সো আমরা বলতে পারি 1,2 ব্রোমিন দুইটা, তাই এটার নাম হচ্ছে ডাইব্রোমো। সেই সঙ্গে কি বলতো? 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তার মান হচ্ছে কি বলতো? প্রোপেন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাই এর নাম হচ্ছে প্রোপেন। তাহলে দেখো এই যে দেখো এখানে লাল বর্ণের ব্রোমিন ছিল, এখন সেটা কি হয়ে গেছে বলতো? বর্ণহীন। তার মানে আসলে আমাদের এই যে বি যৌগটা সেটা কি ছিল বলতো? অসম্পৃক্ত। আর অসম্পৃক্ত থাকার কারণেই মূলত এখানে ব্রোমিনের যে লাল বর্ণটা আছে সেটা কিন্তু আমাদের কি হয়েছে? দূরীভূত হয়েছে। এটাই হচ্ছে মূলত কারণ। আশা করি আমরা গ নাম্বার প্রশ্নটা খুব সহজেই বুঝতে পেরেছি। চলো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে দেখো ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে? ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে যে এ হতে সি প্রস্তুত করা যাবে কিনা বিশ্লেষণ করো। দেখো এ ছিল হচ্ছে আমাদের প্রোপাইন, এ ছিল আমাদের প্রোপাইন কারণ অ্যালকাইন। আর এখানে দেখো সি যৌগটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। কি বলতো? বিউটানোয়িক অ্যাসিড। তার মানে দেখো আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু 1 কার্বন বেশি বিশিষ্ট কি তৈরি করতে বলছে? অ্যাসিড তৈরি করতে বলছে। একটা কার্বন বেশি করা যায়। এখন তোমরা অনেক বইয়ে দেখবা যে বলে দিছে যে এখানে আসলে এ যৌগ থেকে সি যৌগ তৈরি করা যায় না। ভাই বাস্তবতা আমি বলি, অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নে তৈরি করা যাবে না এমন কোনো কিছু নাই। তবে তোমাকে একটু খাটাখাটনি করতে হবে, মাথা ঘামাইতে হবে, তাহলে দেখবা ইজিলি তুমি প্রস্তুত করতে পারতেছো। তাহলে দেখো এইটা প্রস্তুত করার উপায় আছে একটা, সেটা হচ্ছে কি? দেখো এই যে প্রোপাইনটাকে আমরা কি করব? আমরা মূলত হাইড্রোজেন সংযোজন করাবো। তাহলে সেখান থেকে আমরা একটা অ্যালকিন পাবো। সেই অ্যালকিনটাকে যদি আমরা একটা অপ্রতিসম বিকারক দ্বারা বিক্রিয়া করি, সেখান থেকে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড পাবো। এই অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা পটাশিয়াম সায়ানাইড সহযোগে বিক্রিয়া করি, সেখান থেকে আমরা 1 কার্বন বেশি বিশিষ্ট একটা কি পাবো বলতো? মূলত অ্যালকাইল সায়ানাইড পাবো। সেখান থেকে আমরা মূলত কি করতে পারি বলতো? যদি আমরা পানি মিশ্রিত করি তাহলে সেখান থেকে আমরা আসলে অ্যাসিড পেয়ে যাব, 1 কার্বন বেশি বিশিষ্ট অ্যাসিড পেয়ে যাব। চলো কয়েকটা ধাপ আমাদেরকে পার করতে হবে। তাহলে এখন যদি লক্ষ্য করি, দেখো আমাদের এ যৌগটা কি দেওয়া ছিল বলতো? ঘ নাম্বার প্রশ্নটা সলভ করতেছি। এ যৌগটা আমাদের কি বলা আছে? এ যৌগ বলছে CnH2n মাইনাস কি বলতো? 2। তাহলে যেখানে n ইকুয়াল কত বলা আছে বলতো? চলো প্রশ্নটা আরেকবার দেখে আসি। দেখো n এর মানটা আমাদের এখানে 3। n এর মানটা কত? n এর মানটা এখানে 3। তাহলে দেখো এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন আমরা পেয়ে যাব। ওকে, n ইকুয়াল 3। তার মানে দেখো এই যৌগটা হচ্ছে কি? C3, তার সঙ্গে কি বলতো? H হচ্ছে কত বলতো? 3 × 6 - 2 মানে হচ্ছে 4। তার মানে এই যৌগটাকে আমরা চাইলে কিভাবে লিখতে পারবো? চাইলে লিখতে পারবো CH3 বন্ড C ট্রিপল বন্ড কি বলতো? CH। ওকে, তাহলে এই যৌগ থেকে আমরা এখন কোথায় যাব বলতো? 1 কার্বন বেশি বিশিষ্ট অ্যাসিডে যাব। তাহলে কিভাবে যাব দেখি একটু। ধাপ নাম্বার 1। ধাপ নাম্বার 1 এ আমরা কি করব? মূলত এটাকে আমরা হাইড্রোজেন সংযোজন করব। তাহলে দেখো CH3 বন্ড হচ্ছে C ট্রিপল বন্ড কি বলতো? CH। তাহলে এটাকে আমরা কি করব? হাইড্রোজেন সংযোজন করব। অবশ্যই সংযোজন করার সময় প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ব্যবহার করব। ঠিক আছে, প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। এই জিনিসটাকে আমরা কি বলতেছি বলতো? এই জিনিসটা হচ্ছে মূলত আমাদের প্রভাবক বিষ। প্রভাবক বিষের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট উৎপাদ উৎপন্ন করার পরে সেই বিক্রিয়াটাকে
থেমে দেওয়া বা বিক্রিয়ার গতিটাকে মন্থর করা। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে অ্যালকিন হওয়ার পরে বিক্রিয়াটা কিন্তু আমাদের থেমে যাবে। অর্থাৎ দেখো দুইটা হাইড্রোজেন একটা বন্ধন ভাঙবে এবং দুইটা কার্বনে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। দেখো এখান থেকে একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে যুক্ত হয়েছে, একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে যুক্ত হয়েছে, মাঝখানে ত্রিবন্ধন ছিল, জাস্ট একটা বন্ধন আমরা ভাঙছি। তাহলে এটার নাম কি বলতো? প্রোপিন। এই যে প্রোপিনটা আমরা প্রস্তুত করলাম, এই প্রোপিনটাকে আমরা কি করব বলতো? HBr সহযোগে বিক্রিয়া করব। তাহলে দেখো দ্বিতীয় নাম্বার ধাপে যে প্রোপিনটা আমরা পাইছি CH3 CH ডাবল বন্ড CH2, এটাকে আমরা কি করব বলতো? HBr সহযোগে বিক্রিয়া করব এবং বিক্রিয়া করার সময় মাথায় রাখবো আমরা H2O2 এর উপস্থিতিতে বিক্রিয়া করব, H2O2। তার মানে অ্যান্টি মার্কনিকোভের নীতি। দেখো এই যে হাইড্রোজেনটা কি হবে? এই কার্বনে গিয়ে যুক্ত হবে, এই যে ব্রোমিনটা আছে এই কার্বনে গিয়ে যুক্ত হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি পাবো এখান থেকে বলতো? তাহলে 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইল হ্যালাইড পাবো। ওকে, তাহলে দেখো দ্বিবন্ধন ছিল, একটা বন্ধন ভেঙে দিব, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি CH3 বন্ড CH2 বন্ড কি পাবো বলতো? আর একটা কি ছিল? CH2 বন্ড কি বলতো? Br। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এই জিনিসটা পেয়ে গেছি। তাহলে এখন আমাদের কাজ কি বলতো? এটাকে এখানে আমরা পাইলাম প্রোপাইল ব্রোমাইড। এই যে 2 নাম্বার যে যৌগটা পাইলাম এটাকে আমরা কি করব? KCN সহযোগে বিক্রিয়া করব। কি সহযোগে? KCN সহযোগে। তাহলে দেখো 3 নাম্বার ধাপে আমাদের কাজ হচ্ছে এই যে প্রোপাইল ব্রোমাইড পাইলাম আমরা CH2 বন্ড CH2 বন্ড Br, তাহলে এটাকে আমরা কি করব? KCN অর্থাৎ পটাশিয়াম সায়ানাইড। কি সহযোগে? পটাশিয়াম সায়ানাইড সহযোগে বিক্রিয়া করলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখো সহজ হিসাব, এই যে পটাশিয়াম আছে ব্রোমিনকে মূলত নিয়ে যাবে এবং সায়ানাইডটা মূলত এখানে আছে, আর ভালোভাবে বুঝিয়ে দেই। দেখো এই যে সায়ানাইডটা আছে সে মূলত ব্রোমিনকে প্রতিস্থাপন করবে। তাহলে প্রতিস্থাপন করলে এখান থেকে আমরা কি পাবো? আমরা জাস্ট ব্রোমিনকে সরাই সেখানে কাকে যুক্ত করে দিব? সায়ানাইডকে যুক্ত করে দিব। তাহলে দেখো CH2 তার সঙ্গে কি হবে বলতো? CN প্লাস। তাহলে এই যে ব্রোমিনটা কি করবে? পটাশিয়ামের সঙ্গে যুক্ত হবে, তার মানে কি দেখো KBr কি উৎপন্ন হবে? KBr উৎপন্ন হবে। দেখো সহজ হিসাব। এরপর আমরা যে কাজটা করব, যে যৌগটা আমরা পাইলাম সেই যৌগটাকে আমরা পানির সঙ্গে বিক্রিয়া করব। কার সঙ্গে বিক্রিয়া করব বলতো? পানির সঙ্গে বিক্রিয়া করব। তাহলে দেখো 4 নাম্বার ধাপে আমরা যে কাজটা করব, CH3 বন্ড CH2 বন্ড CN, তার সঙ্গে আমরা পানির বিক্রিয়া করব। কয় মোল পানি? 2 মোল পানি, তাহলে 2H2। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। তাহলে 4টা হাইড্রোজেন এবং সেই সঙ্গে কি আছে বলতো? সেই সঙ্গে আমাদের অক্সিজেন আছে 2টা। ওকে, তাহলে আমরা কি করব? দেখো 4টা হাইড্রোজেনের মধ্যে যদি আমরা এইভাবে লিখি, দেখো ডাবল ও এইচ, তার সঙ্গে আরেকটা কি থাকে বলতো? আরেকটা থাকে হচ্ছে এইচ। ওকে, তাহলে এখন তুমি লক্ষ্য করো 2 × 4, 4টা ছিল তাই না? তাহলে একটা কাজ করি আমরা, আচ্ছা আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, 3টাও নিতে পারি তাই না? কয়টা নিতে পারি? 3টা। আচ্ছা যাই হোক, সমতা না করলেও চলবে। তাহলে এখান থেকে মূলত কি হবে বলতো? এই যে নাইট্রোজেনটা মূলত হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে এখান থেকে অ্যামোনিয়া প্রস্তুত হবে। কি প্রস্তুত হবে বলতো? NH3 প্রস্তুত হবে। ওকে, এবং সেই সঙ্গে এই যে OOH আছে না, এই OOHটা গিয়ে কিন্তু এই কার্বনের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি বলতো? CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড COOH। দেখো এক কার্বন বেশি বিশিষ্ট কিন্তু আমরা একটা অ্যাসিড পেয়ে গেলাম যার নাম হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। তার মানে আমরা কিন্তু এই যৌগটি থেকে বিউটানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে পারি। এই যৌগটি থেকে আমরা কি করতে পারি? বিউটানোয়িক অ্যাসিড কিন্তু প্রস্তুত করতে পারি। অর্গানিকের সমতা করলেও হয়, সমতা না করলেও হয়। দেখো তার মানে আমরা ভিডিওটি দেখে খুব সহজেই এরকম সৃজনশীল কিন্তু সলভ করতে পারলাম। তাই এই যে ইজি কেমিস্ট্রি বইটি আমাদের থাকা অত্যাবশ্যক। তাই আমরা নিজেরাও কিনবো এবং আমাদের বন্ধু বান্ধবীদেরকেও বলে দেব যে এইরকম পূর্ণাঙ্গ একটি বই, মানে ডিজিটাল বই আমাদের হাতের কাছে আছে, আমরা এটা কিনবো। তাহলে দেখো আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের পেজ থেকে তুমি সরাসরি বইটিকে কিন্তু অর্ডারের মাধ্যমে কিনতে পারো। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।